শুধু আমি নয়, আমার সঙ্গে যিনি ব্যাটার রয়েছেন তার সামনে এই মুহূর্তে আন্তর্জাতিকের বাঘা বাঘা বোলাররাও আসলে খুব একটা সুবিধা করতে পারছে না। বলছিলাম জানুয়ারি মাসের আইসিসির সেরা ক্রিকেটার শোভানা মুস্তারির কথা, যিনি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন ঈদের এই বিশেষ আয়োজন খেলার দ্বারায়। শোভানা মুস্তারি, আপনাকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। একটা ঈদের বিশেষ দিনে আপনাকে আমরা সঙ্গে পেলাম এবং এমন একটা সময় যখন আপনি একটা খুব ভালো সুখবর পেলেন। এই যে আইসিসির মাসসেরা ক্রিকেটার হওয়ার অনুভূতিটা কেমন? আসলে যখন নমিনেশন দিয়েছিল তখন আসলে খুব সারপ্রাইজড হয়েছি আমি যে আসলে নমিনেশনে আসছি। যখন আসলে দেখলাম যে গ্যাবি লুইস আর তারা নরিস আমার সাথে আছে, তো ওখানেও কিন্তু তারা হাইয়েস্ট রানার আর একজন হাইয়েস্ট উইকেট টেকার ছিল, আর আমি সিরিজ হয়েছিলাম টুর্নামেন্টের। তো একটা আশা ছিল যে হয়তোবা আমি প্রথম স্থান পেতে পারি। তো 7 দিন পরে আসলে রেজাল্ট এসেছে যে প্রথম স্থান নিয়েছি। বাসার মানুষের রিয়াকশনটা কেমন? আমার মা বাবা তো খুব খুশি। আসলে আম্মু যে ভোটের অপশনটা ছিল, আসলে তার যে কলিগরা, আশেপাশের মানুষরা সবাইকে আসলে বলছিল যে আমার মেয়ে নমিনেশনে আসছে, প্লিজ ভোট করেন, বা তাদের কলিগ যেখানেই যাচ্ছিল আসলে বলতেছিল। অনেক বেশি ম্যাচুরিটি অনেক কম সময় চলে এসেছে, আপনার ডেবিউটা খুব কম সময় হয়েছিল, সেটা একটা পজিটিভ রোল প্লে করছে কিনা? ডেবিউটা ছোট বয়সে হয়েছিল, আমার মনে হয় ওই টাইমে সেটা পজিটিভ ছিল না। কারণ আসলে অনেক বছর স্ট্রাগল করতে হয়েছে। নর্মালি যদি আপনি এখন দেখেন আমার ক্রিকেট 8 বছরের, তো আসলে ওইভাবে কোনো সাকসেসফুল লাইফ না আমার। তো মনে হয় ম্যাচিউর হওয়ার পরে হয়তো বা ডেবিউ করলে হয়তো বা লাইফটা সাকসেসফুল হইতো। বাট ঠিক আছে, যেটা আসলে আল্লাহ লিখে রাখছে সেটাই হয়েছে। যারা টুকটাক নারী ক্রিকেট ফলো করে তারা আসলে শোভানা মুস্তারিকে একটা লম্বা সময় ধরে চিনে, জি। কিন্তু শোভানা মুস্তারি যে এখনো তার খুব একটা ছোট বয়সের সময় রয়েছেন। আপনি কোন ক্লাসে পড়েন? এখন আমি অনার্স 3rd ইয়ারে। আচ্ছা, আপনার গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়নি, এর মধ্যে আপনি অলরেডি একটা বিশ্বকাপ খেলে ফেলেছেন। আমি হচ্ছে 3টা T20 ওয়ার্ল্ড কাপ খেলেছি, 2টা ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলেছি। কম সময়ে এত কিছু, এত অভিজ্ঞতার পরে আপনার কি মনে হয় যে আপনার সামনে একটা লম্বা পথ রয়েছে যেটাতে আপনি বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে পারবেন? আমি যখন ছোটবেলায় পারফর্ম করতে পারছিলাম না, যখন আমার 19-20 বছর, তখন আসলে সিনিয়রদের সাথে যখন কথা বলতাম অনেক ডিমোটিভেট হইতাম। তখন সিনিয়ররা আসলে বলতো যে হয়তোবা তোমার এখন এজ না, নর্মালি মানুষ পারফর্ম করে 23-24-এ, তো হয়তোবা এখন আমার 24 এজ, হয়তোবা আমি পারফর্ম করছি। এখনও তো আসলে অনেকে 25-এর পরেও তাদের ক্যারিয়ার শুরু করে। তো আমার কাছে মনে হয় এখনও অনেক বছর আছে, প্রায় 10 বছরের, যে আমি হয়তোবা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো। রংপুর থেকে আপনার উঠে আসাটা এবং সেখান থেকে উঠে এসে এখন আপনি ন্যাশনাল টিমের একজন তারকা ক্রিকেটার বলা চলে, ছোট্ট বয়সে বিকেএসপিতে চলে আসা, রংপুর থেকে বিকেএসপিতে আসার শুরুটা কিভাবে হয়? রংপুরে নর্মালি হচ্ছে আমার বাবা আমাকে ক্রিকেট গার্ডেনে ভর্তি করায়, পান্থকুঞ্জ ক্রিকেট একাডেমিতে। তো ওখানে প্র্যাকটিস করতাম আসলে। তখন আমি ক্লাস 4-এ পড়ি। 6 মাসের মাথায় হচ্ছে বিকেএসপি যে ট্রায়ালগুলো হয় তৃণমূল পর্যায়ে, তো ওটা নিতে আসে। তো নর্মালি তখন একাডেমিগুলোকে আসলে বলা হয় বিকেএসপি থেকেই যে ট্রায়ালের জন্য। তো আমি আমার স্যারকে, মুন্না স্যারকে জিজ্ঞাসা করি যে স্যার আমিও কি যাব? তখন স্যার বলতেছিল যে তোর যাই তো লাভ নাই, কারণ হচ্ছে যারা ক্লাস 7 পড়ে, নর্মালি ক্লাস হ্যাঁ, 7 হ্যাঁ, এই হ্যাঁ। বিকেএসপিতে নেয়, তো তারা যদি যায় তাহলে তাদেরকে নিতে পারে, তারপরেও তুই যাইতে পারিস, সমস্যা নাই। তো পরের দিন আমি আমার মামার সাথে স্টেডিয়ামে ট্রায়াল হচ্ছিল, তো গেছিলাম তখন ক্লাস 4 এর একটা মেয়ে। ক্লাস 4-এ। তো তখন মামার সাথে যাওয়ার পরেই আমাদের বিকেএসপির হচ্ছে জি কোচ স্যার ছিল, যিনি রংপুরে নিচ্ছিল। তো আমাকে ফার্স্টে ব্যাটিং করতে বলে। তো ব্যাটিং দেখে তার খুব পছন্দ হয়। এরপর আমাকে বোলিং করতে বলে, বোলিংও করছি। তো তারপর সে আমার কাছে এসে বলে যে আচ্ছা তোমাকে একটা কথা বলি। আমি বলছি জি স্যার বলেন। বলল যে তোমাকে যদি নিয়ে যাওয়া হয় 1 মাসের জন্য বিকেএসপিতে ঢাকায়, তুমি কি থাকতে পারবা? আমি তখন বললাম যে আসলে আমার বাবা মা দুজনেই তো আমার থেকে দূরে থাকে চাকরির জন্য। তো আসলে এটা আমার কাছে বড় ব্যাপার না যে আমি আসলে বিকেএসপিতে গিয়ে থাকবো। তো তারপরেই আসলে বিকেএসপি যাওয়া হয় ক্লাস 5-এ। তারপরে মানে বিকেএসপি হোস্টেলে কেমন কান্নাকাটি করলেন? আমি যতটুকু জানি খুব কান্নাকাটি করতেন ছোটবেলায়। বিকেএসপির হোস্টেলে ফার্স্টে তো 1 মাস ক্যাম্প করি। তো ক্যাম্পে আসলে যারা সিনিয়র ছিল, ক্যাম্পটা আসলে বিকেএসপির অন্যরকম। মজা করতে পারি, ওখানে যেকোনো কিছু করা যায়, জাস্ট প্র্যাকটিস ছিল। তো আমার কাছে তখন ফিল হয়েছিল যে হয়তোবা বিকেএসপি হোস্টেল লাইফটাও যারা আসলে স্টুডেন্ট, এমন লাইফটা হবে আসলে। তো তারপরে 1 মাস ক্যাম্প থাকা অবস্থায় আমরা আসলে 7 দিনের যে ভর্তি পরীক্ষাটা হয় বিকেএসপিতে সেখানে দেই। তো তখন হচ্ছে দেওয়ার পরেই আমি হয়ে যাই ক্লাস 5-এ। আমি ১ম মেয়ে বা ১ম স্টুডেন্ট ক্রিকেটে যে ক্লাস 5-এ ভর্তি হই। তামিম ইকবালের খুব বড় ভক্ত ছিলেন। তামিম ইকবালের ব্যাট লাগতো, আপনার বাবার সম্ভবত অন্য ব্যাট। এই স্টোরিটা কি? এই স্টোরিটা হচ্ছে যে যখন বিকেএসপিতে ভর্তি হলাম, তো আসলে তখন তো আমার ইনস্ট্রুমেন্ট লাগবেই ক্রিকেটের।
তো তখন আমার বাবা আমাকে ক্রিকেটের ইনস্ট্রুমেন্ট কিনে দেয়। তো সবকিছুই ঠিক ছিল। কিন্তু এসএস ব্যাট দিয়েছিল আমাকে। তো আমি এটার জন্য আসলে অনেক কান্নাকাটি করেছি যে এসএস ব্যাট কেন? আমি সিএ ব্যাট দিয়েই খেলবো। তামিম ভাইয়া সিএ ব্যাট দিয়ে খেলে, আমিও সিএ ব্যাট দিয়ে খেলবো। তো অনেক কান্নাকাটি করার পর আমার বাবা আমাকে সিএ ব্যাটটা কিনে দিয়েছিল। তো ওটা নিয়েই বিকেএসপিতে আসলে আমার জার্নিটা শুরু। তার মানে ছোটবেলা থেকেই একটু দুরন্ত স্বভাবের ছিলেন এবং স্পোর্টসের সাথে খুব বেশি অ্যাটাচমেন্ট ছিল। জি, সবসময় ছোটবেলায় সব ধরনের আমি আসলে গেম খেলতাম। ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট। তো নরমালি আব্বু-আম্মু ঘুম পাড়াইতো দুপুরবেলা। তারপরও আমি আসলে চুপ করে উঠে চলে আসতাম, খেলতাম। যারা আমার সহপাঠী ছিল আমার এলাকার বা বড় ভাইদের সাথেও আমি আসলে খেলতাম। রংপুরে আসলে অনেক ছেলেমেয়ে আছে যারা আসলে হয়তো ভালো করতে পারতো, সম্ভাবনাময়। কিন্তু আসলে ফ্যাসিলিটিস খুব বেশি ওই বিভাগটাতে নাই। জি, আসলে অনেক আগেই রংপুর ছাড়া হয়েছে। তারপরও মাঝে-মধ্যে যখন আসলে ক্রিকেট গার্ডেনে প্র্যাকটিস করতে যাই বা আপনি করোনার মাঝখানে অনেকদিন আমি প্র্যাকটিস করেছি ক্রিকেট গার্ডেনে। আ রংপুরের উইকেট খুব ভালো। এখন সাথে আসলে উন্নত করা হয়েছে। পাশ দিয়ে আসলে ব্যারিকেড দেওয়া হয়েছে। তাছাড়া আমার কাছে মনে হয় ড্রেসিং রুমটা আসলে সেখানে আমরা যারা যাই বা ওটা মানসম্মত না। আমার কাছে মনে হয় ড্রেসিং রুমটা যদি চেঞ্জ হইতো, অনেক ধরনের ক্রিকেট ওখানে খেলা যেত। এছাড়াও মাঠ আসলে আগেকার যে ঘাস, সে ঘাস নরমালি ঘাস লাগানো হয়নি। তারপর ওটা আসলে ম্যানেজ করা যায় কারণ রাজশাহীতেও আমরা ওই ধরনের ঘাসে খেলি। তো কিন্তু হচ্ছে যে ফ্যাসিলিটিস আপনার হচ্ছে সাইড উইকেট আর হচ্ছে সাথে আপনার হচ্ছে ড্রেসিং রুম, সেটা আসলে উন্নত করলে হয়তোবা আমরা যখন ছুটিতে যাই তখন আসলে প্র্যাকটিস করতে পারি। ক্রিকেট গার্ডেন নিয়ে অনেক কথা বলি আমরা, জানি যে ক্রিকেট গার্ডেনে হয়তো সবকিছু ঠিকঠাক করলে একটা বিভাগীয় অঞ্চলে একটা বড় একটা সম্ভাবনার দ্বার উন্মোচন হতো। আপনারও কি মনে হয় রংপুর ক্রিকেট গার্ডেন নিয়ে কাজ করাটা খুব বেশি ম্যান্ডেটরি হয়ে গেছে? এটা তো সব সময়ের জন্য, কারণ আমাদের লাস্ট যখন আমাদের বোর্ড প্রেসিডেন্ট গিয়েছিল তখন আমরা এই বিষয়টা জানিয়েছি। এছাড়াও আপনার ব্যারিকেড দেওয়ার ফলে কি হয়েছে যে ৩-৪টা একাডেমি এখানে আছে, ওটা আগের মতো আমার কাছে মনে হয় না যে ওইভাবে আসলে প্র্যাকটিসটা করতে পারে। ঢাকা শহরে কিন্তু একটা গণ্ডির মধ্যে প্র্যাকটিস করি আমরা, ওখানে কিন্তু মাঠ পাই না। সেটা যদি আসলে রংপুরের মতো জায়গাও একটা গণ্ডি আমরা আসলে করি, সেখানে তো আসলে ইমপ্রুভমেন্ট নাই। বাট আমার কাছে মনে হয় যে রেলিংটা দিয়ে ভালো হয়েছে, কারণ আসলে সব ধরনের জিনিস মাঠে ঢুকতো, গরু ছাগল সব ধরনের, তো এটা দিয়ে ভালো হয়েছে। এর সাথেও আমার কাছে মনে হয় সাইডে একটা জায়গা আছে, সেখানে যদি আসলে মাঠ করে দেওয়া যায়, একাডেমিগুলোও প্র্যাকটিস করলো। এছাড়াও যারা আমরা আসলে ছুটিতে যাই, আমি আকবর ভাইয়াও আছে, তো তখন ওখানে আসলে ভালো ফ্যাসিলিটিস, নেট, আপনার যে নেট করার জন্য যে সাইডে যে আপনার রডগুলো থাকে সেইগুলো, তো এগুলোর উন্নতি আসলে যদি হওয়া যায় আমার কাছে মনে হয় আরো ভালো। রংপুরে এই মুহূর্তে সোবানা মুস্তারি কতখানি পপুলার? রংপুরে পপুলার বলতে জায়গায়, জায়গায় গেলে মানুষ চেনে, এই যে আপুটা খেলে, হয়তোবা নাম ওইভাবে বলতে পারে না, বাট ক্রিকেটার যাচ্ছে রাস্তা দিয়ে। এইরকম আসলে আমার সাথে যারা দেখা হয়, অনেকেই যারা আছে যারা প্লেয়ার, তারাও মাঝে মধ্যে দেখা হয়, ছবি তুলে। আরো অনেক যারা মেয়ে এখন খেলছে রংপুরে, তারাও কথা বলে সবসময়ের জন্য। কেমন লাগে? অনেক বেশি ফ্রেমিং আমার পছন্দ না। যখন আমি আসলে বাসায় যাই ফ্রিলি ঘোরাফেরা করার চেষ্টা করি। তো এমনিতে তো একটা মানুষ জনপ্রিয়তা লাভ করার পরে মানুষ এসে কথা বলবে, এটা ভালো লাগবে। বাট এই ধরনের ফ্রেমিং থেকে আমি একটু এভয়েড করি। অবসর সময়টা কিভাবে কাটে? হ্যাঁ, আমি যখন রংপুরে যাই আমার সার্কেল আছে। এটা সার্কেল বলব না, আমার একটা ফ্যামিলি বলবো। ওদের সাথে সবসময় থাকি। আমার কাছে মনে হয় যে ওদের সাথে যদি আমি একটা রুমেও বসে থাকি আসলে ২৪ ঘন্টা, আমার কাছে ভালো লাগবে। কোথাও যাইতেই হবে এমন না। বাট যখনই বাসায় যাই আমি ৭ দিনের জন্য, আমার মা, বাবা আর আমার যে ফ্যামিলি সার্কেল বললাম, তাদেরকে নিয়ে আমি একটা না একটা কোথাও আশেপাশে ট্যুর হই। যেটা দিনাজপুর হইতে পারে, বগুড়া হইতে পারে, যেখানে যাই আরকি। সোবানা মুস্তারি, জাতীয় দল নিয়ে কথা বলতে চাই। দারুণ একটা ছন্দে রয়েছেন, হয়তো ক্যারিয়ারের সবথেকে সেরা সময় আছেন। সামনে একটা বিশ্বকাপ দরজায় করা নাড়ছে, এবং একটা পারফরমেন্স ধরে রেখে বিশ্বকাপে আসলে কেমন করার লক্ষ্য? প্রিপারেশনের জন্য আসলে আমার কাছে মনে হয় যে এই টি-20 ওয়ার্ল্ড কাপের একটা যথেষ্ট টুর্নামেন্ট। বিপিএল, হোম সিরিজ শ্রীলঙ্কার সাথে সাথে ট্রাই নেশন আছে। তো নর্মালি সবগুলো জায়গায় দেখবেন আপনি টি-20 ম্যাচগুলো আছে। বিপিএল, হোম সিরিজেও টি-20 আছে। তো এখন আসলে সেই দিকে ফোকাস করছি। যেগুলো আসলে ল্যাকিংস আছে আমার ব্যাটিংয়ে, সেগুলো আসলে ফিল আপ করার ট্রাই করছি নেটে, এক্সট্রা ওয়ার্কে। এগুলো আবার বিপিএলেও আমি আসলে ইমপ্লিমেন্ট করব। দেন আসলে আবার একটা হয়তোবা হোম সিরিজ খেলবো।
তো আসলে যে টি-20 ম্যাচগুলো আমার কাছে সামনে পাবো সবগুলোতেই আমি নতুন কিছু আসলে ট্রাই করব, যেগুলো আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে আমার জন্য হেল্প হবে। ক্রিকেটার পার্সপেক্টিভ থেকে একটা বিপিএল, নারীদের বিপিএল কেমন হওয়া উচিত? মেয়েদের ক্রিকেটের ইতিহাস বদলে দিতে পারে, বা আরও যারা ক্রিকেটাররা আছে তারা হয়তোবা এটা দেখে খেলার প্রতি আরও ইচ্ছুক হতে পারে। তো আমার কাছে মনে হয় যে যেহেতু শুরুটা হচ্ছে ভালো মতোই হবে, আশা করছি অ্যাটলিস্ট শুরুটা হোক। আমাদের কথা হচ্ছে অ্যাটলিস্ট শুরুটা হোক, যেহেতু এর আগে অনেক কয়েকবার আসলে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, বাট এইবার যেহেতু হচ্ছে বিপিএলটা হোক, হয়তোবা নেক্সট ডে বাই ডে জিনিসটা আরও চেঞ্জ হওয়ার পথে মানে অন্তত থাকবে। মাঠে গড়াক। জি। আপনার ক্রিকেট ক্যারিয়ারে সবথেকে বড় ইনফ্লুয়েন্স কোন ইন্টারন্যাশনাল ক্রিকেটার, মানে কাকে সবথেকে বেশি ফলো করা হয়? নর্মালি যদি আপনি বলেন, আমি ছোট থাকতে আমাদের যে ন্যাশনাল টিমের শুক্তারা আপু ছিল, আয়েশা রহমান শুক্তারা, তার তার খেলা দেখে মানে আমার নর্মালি চেনে হয়তো আমি বিগ হিটার বলে। তো বিকেএসপি 4 নম্বর মাঠে আপনি লক্ষ্য করবেন ওই সাইডে 2টা তাল গাছ আছে। তো আমি বাইরে ছিলাম, উনি ব্যাটিং করছিল, সেদিন স্কোয়াডে ছিলাম না 11-এ। তো উনি আমাদের বলারকে 2টা পরপর 6 মেরেছিল ঠিক ওই তাল গাছের ওখানে। তো সেই থেকে আমার আসলে ইচ্ছা ওনাকে দেখে, ওনার খেলা বা ওনার বেসিক এখনো পর্যন্ত আমার কাছে ভালো লাগে। বাট ওই যে 6 মারার যে আমার আকাঙ্ক্ষাটা ওনাকে দেখেই আসলে শুরু হয়েছে। এরপর আসলে ক্রিকেট বোঝা বা হারমানপ্রীতে সেই অস্ট্রেলিয়ার সাথে ওডিআই ওয়ার্ল্ড কাপে 171 করাটা, তো এইগুলো জিনিস আসলে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে। তার 4 বছর 5 বছর বয়স যখন আপনি শুরু করেছিলেন, সে যদি নিগার সুলতানা জ্যোতি কিংবা শোভানা মুস্তারি কিংবা মারুফা আক্তার হতে চায়, তার আসলে কি করণীয় এই সময়ে? সে যদি ব্যাটসম্যান হতে চায়, আমি বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাটসম্যানের সাকসেসফুলটা অনেক কম, তার অনেক মেন্টালি স্ট্রং হয়ে আসতে হবে, অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে। যদি বলারদের সাকসেসফুলটা বলেন যে আমাদের প্রেক্ষাপটে বলাররা অনেক বেশি সাকসেসফুল, সেই ক্ষেত্রেও তাকে আসলে হার্ডওয়ার্ক করতে হবে, স্ট্রাগল করতে হবে। কিন্তু আমার মনে হয় যে তার যে হার্ডওয়ার্ক করার ক্ষমতা, এটা আসলে আগে থেকেই তাকে প্রিপারেশন নিতে হবে। আমি খেলতে চাই, আমি প্রফেশনালি ক্রিকেট খেলতে চাই। সুমন, আপনি তো ক্রিকেটার না হলে নিজেকে কোথায় দেখতেন? ফুটবলার হওয়ার সম্ভাবনা কতটুকু ছিল? খেলার যেহেতু আসছে, আমার কাছে মনে হয় যে ক্রিকেটারই হয়তো বা হইতাম, বাট ফুটবলটা আমার অনেক প্রিয়। আমি যখনই সুযোগ পাই ফুটবল খেলি। ফুটবলার হইতাম কি না জানি না, কারণ আমি যে টাইমে খেলা শুরু করছি এই টাইমে ফুটবলের প্রচলনটা অত বেশি ছিল না। বাট আমার কাছে মনে হয় খেলাধুলায় না আসলে আমার মা আমাকে ডাক্তার বানাইতো। আচ্ছা, আর প্রিয় ফুটবলার? মেসি। প্রিয় ক্লাব? বার্সেলোনা। এখন আপনার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে খুব দ্রুত। প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, টাফেস্ট বোলার ইউ ফেসড? শাবনম ইসমাইল। ওয়ান প্লেয়ার ইউ উড পে টু ওয়াচ, কাকে দেখার জন্য আসলে নিজের টাকা খরচ করতে রাজি আছেন? কোন প্লেয়ার? বিরাট কোহলির। যার জন্য অনেক টাকা খরচ করতে হলে আপনি মাঠে বসে দেখতে চান। সব থেকে পছন্দের মোমেন্ট কোনটা ক্রিকেট ক্যারিয়ারে? 2019 সালে সাউথ আফ্রিকা ইমার্জিং টিমের সাথে আমাদের হ্যাঁ। মেয়েদের ইমার্জিং টিমের একটা খেলা হয়েছিল। তো ওখানে আমি 36 রান মেবি করেছিলাম, আমার সাথে জ্যোতি আপু পার্টনার ছিল। তো ওই ম্যাচটা আমি ইনভলভ ছিলাম জেতার পেছনে। তো ওইখান থেকে আমার লাইফের টার্নিং পয়েন্টটা শুরু হয়। ড্রেসিং রুমে সব থেকে পছন্দের মানুষ? সব থেকে পছন্দের মানুষ হচ্ছে মেঘলা। সব থেকে বেশি সময় কাটানো হয় মেঘলা? মেঘলার সাথে, ও আমার ফ্রেন্ড, আসলে ওর সাথেই থাকা হয় বেশি। ড্রেসিং রুমে সব থেকে অ্যানয় করে কে? সব থেকে বিরক্ত করে কে? রাবেয়া। অনেক বেশি? অনেক বেশি। সব থেকে ফানিয়েস্ট পারসন ইন ড্রেসিং রুম? ড্রেসিং রুমের ফানি হচ্ছে রাবেয়া বলবো, সাথে আছে আমাদের পিঙ্কি আপু সিনিয়র, উনিও অনেক, আর সাথে ঋতু আপু। আচ্ছা, টিমমেট যে কিনা সবসময় টিম বাসের জন্য লেট করে? দোলা। আচ্ছা, মোস্ট স্টাইলিশ প্লেয়ার ইন দ্য স্কোয়াড? জ্যোতি আপু অবশ্যই। ক্রিকেটের একটা রুল আপনার কাছে পছন্দ হয় না, কিংবা আপনার মনে হয় যে এই রুলটা চেঞ্জ করা যেতে পারে? আম্পায়ার্স কল যেটা, সেটা হচ্ছে সবসময় প্রাধান্য দেওয়া হয়। বাট কিছু কিছু ক্ষেত্রে ব্যাটসম্যানের দেখবেন যে আম্পায়ার্স কলে আসলে যেটা শুধু একটু বল টাচ করেছে কিন্তু আম্পায়ার্স কলে গিয়েছে, সেটা হয়তো বা সিম দেখেও হয়তো বা জাজমেন্টে আসা উচিত আসলে, যে সিমের কতটুকু ভেতরে থাকলো এটা অনুযায়ী আম্পায়ার্স কলের পরেও তাকে আউট দেওয়া না দেওয়া। এটা এমসিসি তে অনেক আলোচনা হচ্ছে, হোপফুলি এটা চেঞ্জ হয়ে যাবে। কোনো রীতি বা কুসংস্কার যেটা আপনি খুব পালন করেন? আমি হচ্ছে গ্লাভস চেঞ্জ করি না।
আচ্ছা, গ্লাভস চেঞ্জ করলে আমার কাছে মনে হয় যে আমি আউট হয়ে যাব। মানে ম্যাচের মাঝে ম্যাচের গ্লাভস চেঞ্জ, মধ্যেই। অস্ট্রেলিয়ার এগেইনস্টে হাফ সেঞ্চুরি করার পরে হয়তো গ্লাভস চেঞ্জ করাটা সিগন্যাল দিয়েছে। না, আমার একটা ব্রেসলেট ছিল, আচ্ছা, হ্যাঁ, তো ওটা আমার পছন্দের মানুষ আমাকে গিফট করেছে, তো হ্যাঁ। ওটা আমি আসলে শো করছিলাম। এটা আমি যখন ও, ইংল্যান্ডের আচ্ছা। সাথেও হচ্ছে হ্যাঁ, তখনও আমি করেছি, কিন্তু আচ্ছা। সবথেকে মজার ব্যাপার হচ্ছে ড্রেসিং রুমে যারা ছিল ওরাও ভাবছে তারাও যে ভাবছে গ্লাভস যে চেঞ্জ, আমি হয়তো বা গ্লাভস আমিও চেঞ্জ সেটাই করছি। ভাবছি যে গ্লাভস। আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এটা কেন হয়েছে, আমি নর্মালি ওই ব্রেসলেটটা ডান হাতে পরি, তো আচ্ছা। সেদিন কোনো না কোনো কারণে ওটা চেঞ্জ হয়ে আমার হ্যাঁ। বাম হাতে আমি পরেছিলাম। তো এই কারণে আমি ডান হাতে করার পর আমি দেখতেছি ডান হাতে আমার ব্রেসলেটটা নাই, এরপর সাথে সাথে আবার বাম হাত করছি, তো আচ্ছা। আমার ড্রেসিং রুমে সবাই ভাবছে যে হয়তো বা আমি গ্লাভস চাচ্ছি। এখন পর্যন্ত পাওয়া সবথেকে ভালো ক্রিকেটীয় উপদেশ? যে আমাদের সুরাইয়া ফিজিওর, উনি আমাদের ফিজিও এখনো, তো উনি আমাকে বলেছিল যে সোহানা, তুমি যদি ক্রিকেট খেলতেই চাও তাহলে তুমি কেন কষ্ট করবা না, এটাই তো তোমার লাইফ। এক্স্যাক্টলি। তো এই বিষয়টাকে বুঝতে আমার আসলে 2-3 বছর লেগেছে, যে এটাই আমার লাইফ, আমাকে কষ্ট করতেই হবে এটার জন্য, আমি যদি খেলতে চাই আমাকে কষ্ট করতে হবে। তো ওনার ওই উপদেশটা আমাকে আসলে হিউজ পরিমাণ আমাকে চেঞ্জ করেছে, যে আমাকে যদি ক্রিকেট খেলতে হয় এই রিলেটেড যত কিছু, সেটা স্ট্রেংথ ট্রেনিং, সেটা রানিং, সেটা আমার খাদ্য অভ্যাস, সেটা আমার ঘুম, সেটা আমার প্র্যাকটিসের কোয়ালিটি, সব কিছুই আমাকে আসলে সেই স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে হবে যেখানে আমি আসলে ক্রিকেটটা খেলতে চাই। সুবহানা, আপনার একটা চাকরিজীবী আব্বু আম্মু, তার মাঝখান থেকে বেড়ে ওঠা, তারপর সেখান থেকে ক্রিকেট, 24 বছর বয়স, অনেক কিছু দেখে ফেলেছেন, খেলে ফেলেছেন, নিজের ক্যারিয়ারটাকে শেষ পর্যন্ত কোথায় দেখতে চান? আমি ক্রিকেট শেষ করার পরে যেন মানুষ বলতে পারে যে না, এটা সোহানা মোস্তারি, ওর অনেক অবদান আছে বাংলাদেশ ক্রিকেটে। যেমন এখন সালমা আপুকে আপনি দেখলেই বলবেন যে আমাদের এশিয়া কাপ জয়ের জন্য ওনার অবদান আছে, রোমান আপুকে দেখলেই এটা আপনি বলবেন। এইরকম আসলে কিছু আমি গোল সেট করতে চাই, যেটা আসলে ক্রিকেট ছাড়ার পরে মানুষ বলে। ক্রিকেট পরবর্তী ক্যারিয়ারে কি করতে চান? ক্রিকেটের সাথেই কি থাকা হবে? আমার ইচ্ছা ক্রিকেটের সাথেই থাকার, কারণ আমি যেহেতু আমার লাইফের ম্যাক্সিমাম এজই আমি আসলে ক্রিকেটের সাথে আছি, তো আমি নর্মালি পড়াশোনাও করছি স্পোর্টস সায়েন্স নিয়ে এখন। আচ্ছা, তো নর্মালি ক্রিকেট ছাড়ার পরে হয়তো বা কোচিং লেভেল। সুবহানা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আজকের আমাদের অতিথি সোবহানা মোস্তারির সঙ্গে। এই ছিল খেলার তারার আয়োজন। সঙ্গে থাকুন সময়ে। সবাইকে আবারও ঈদ মোবারক।